নমস্কার বন্ধুরা। বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন ধরনের গল্প, যেমন ছোট গল্প, বড় গল্প, ভৌতিক গল্প, রহস্য রোমাঞ্চকর গল্প, হাসির গল্প, অলৌকিক গল্প ইত্যাদি দিয়ে সাজানো আমার এই চ্যানেলটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পটি নেওয়া হয়েছে শার্লক হোমসের সেরা গল্প থেকে। লিখেছেন স্যার আর্থার কোনান ডয়েল, আর গল্পের নাম ডোরাকাটা ফিতে। তাহলে বন্ধুরা, গল্পটা পড়ছি। নোটবইয়ের পাতা উল্টাতে গিয়ে দেখলাম গত ৮ বছর ধরে প্রায় ৭০টি মামলায় আমার বন্ধু শার্লক হোমসের তদন্ত কৌশল অনুসরণ করবার সুযোগ ঘটেছে। সেগুলোর কোনোটা বিয়োগান্ত, কোনোটা কৌতুকপ্রদ, আবার অনেকগুলো আছে অদ্ভুত। কোনোটাই মামুলি বলা চলে না। হোমসের কাছে পেশার চেয়ে নেশার দাম ছিল বেশি। মামলার মধ্যে অসাধারণ অথবা উদ্ভট কিছু না থাকলে তিনি কাজে হাত দিতেন না। কিন্তু এইসব মামলার মধ্যে স্যারের স্টকমোরানের বিখ্যাত রয়লট পরিবারের সম্পর্কিত ব্যাপারটার চেয়ে বৈশিষ্ট্যপূর্ণ আর কিছু দেখেছি বলে মনে করতে পারি না। যখন এই মামলাটা ঘটে তখন আমি অবিবাহিত। হোমসের সঙ্গে বেকার স্ট্রিটের বাসায় ভাগাভাগি করে থাকি। 1883 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের গোড়ার দিক। একদিন সকালে ঘুম ভেঙে দেখি হোমস ধরাচূড়া পড়ে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন। সাধারণত তিনি বেশ একটু দেরি করে শয্যা ত্যাগ করেন। ঘড়ির দিকে চেয়ে দেখি সবে 7:15। অবাক হয়ে আমি চোখ পিটপিট করলাম। একটু যে বিরক্ত বোধ করলাম না তাও নয়, কারণ ঘড়ি ধরে চলায় আমার অভ্যাস। তিনি বললেন, ঘুম ভাঙিয়াছে বলে দুঃখিত ওয়াটসন, কিন্তু আজ সকালে সবারই একই অবস্থা। মিসেস হাডসনও বিছানা ছাড়তে বাধ্য হয়েছে। তার সঙ্গে একচোট হয়ে গিয়েছে, এখন যেমন তোমার সঙ্গে হচ্ছে। কি হলো, আগুন লেগেছে নাকি? না হে, মক্কেল। একটি তরুণী খুব উত্তেজিতভাবে আমার সঙ্গে দেখা করবার জন্য জেদ ধরেছেন। এখন তিনি বৈঠকখানায় অপেক্ষা করছেন। যদি কোনো যুবতী সারা শহর ঘুরে ভোরবেলায় দরজায় ঘা দিয়ে ঘুমন্ত মানুষকে টেনে তোলেন, তাহলে মনে করা স্বাভাবিক যে তিনি খুব জরুরি কাজ বলতে চান। মামলাটা চিত্তাকর্ষক হলে তুমি গোড়া থেকেই দেখতে চাইবে, তাই মনে হলো তোমাকে তার সুযোগ দেওয়া অবশ্য কর্তব্য। ভায়া, এমন সুযোগ কিছুতেই তো ছাড়ব না। হোমসের মামলার সঙ্গে লেগে থাকার চেয়ে গভীর আনন্দ আমার আর কিছুতেই ছিল না। তার বিশ্লেষণ ক্ষমতা ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো ক্ষিপ্র হলেও তো সবসময়ের যুক্তির ওপর ভর করে থাকত এবং হোমসের দ্বারাই সব সমস্যার সমাধান করতেন। চটপট কয়েক মিনিটের মধ্যেই পোশাক পরিবর্তন শেষ করলাম। তারপর বন্ধুবরের সঙ্গে নিচের বৈঠকখানায় হাজির হয়ে দেখলাম পুরো কালো আবরণের মুখ ঢাকা এক মহিলা জানলার নিচে বসে আছেন। আমাদের প্রবেশ করতে দেখে তিনি দাঁড়িয়ে উঠলেন। হোমস উৎফুল্ল স্বরে বললেন, সুপ্রভাত, আমি শার্লক হোমস, আর ইনি আমার অন্তরঙ্গ বন্ধু এবং সহচর ডক্টর ওয়াটসন। আমাকেই যা বলা চলে তা এর সামনেও স্বচ্ছন্দে বলতে পারেন। যাক, দেখে খুশি হচ্ছি যে মিসেস হাডসন বুদ্ধি খাটিয়ে আগুনের চুল্লি জ্বালিয়ে দিয়েছে। অনুগ্রহ করে ওই দিকটায় ঘেঁষে বসুন, আমি এক পেয়ালা কফি দেখছি। আপনি বড্ড শীতে কাঁপছেন।
ভদ্রমহিলা অনুরোধ মতো আসন পরিবর্তন করলেন। তারপর নিচু গলায় বললেন, আমি ঠান্ডায় কাঁপছি না। তবে? ভয়ে। মিস্টার হোমস, দারুণ আতঙ্ক আমায় কাঁপিয়ে তুলেছে। কথা বলতে বলতে তিনি মুখের আবরণ খানিকটা সরালেন। দেখলাম সত্যিই তিনি অত্যন্ত উদ্বিগ্ন। তার মুখ বিবর্ণ, চোখে তাড়া খাওয়া পশুর মতো আতঙ্ক বিহ্বল দৃষ্টি। তার গড়ন দেখলে মনে হয় 30-এর মধ্যে বয়স, কিন্তু চুলে অকালপক্বতার ছাপ। তার ভাবভঙ্গি ভীত এবং কুশ্রী। হোমস মহিলাটি সর্বাঙ্গ একবার তার তীক্ষ্ণ তৎপর দৃষ্টি বুলিয়ে নিলেন। তারপর ঝুঁকে পড়ে ভদ্রমহিলার বাহুমূলের মৃদু চাপ দিয়ে মোলায়েম স্বরে বললেন, ভয় পাবেন না, শিগগিরই ব্যাপারটাই নিষ্পত্তি করে ফেলব। আজ সকালের ট্রেনে এসেছেন দেখছি। আপনি আমায় চেনেন? না, তবে আপনার বাঁ হাতের দস্তানার ফিরতি টিকিটের আধখানা দেখা যাচ্ছে। খুব ভোরেই রওনা হয়েছিলেন। স্টেশনে পৌঁছাবার আগে আপনিও ডগ কার্টের অনেকটা বিশ্রী রাস্তা পার হয়েছেন। ভদ্রমহিলা ভীষণভাবে চমকে উঠে হোমসের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। হোমস মৃদু হেসে বললেন, এর মধ্যে কোনো রহস্য নেই। আপনার বাঁ হাতের 7 জায়গায় কাদার ছোপ লেগেছে। দাগগুলো টাটকা। ডগ কার্ট ছাড়া অন্য কোনো গাড়িতে ওই রকম কাদা ছিটোয় না, আর ড্রাইভারের বাঁ দিকে না বসলে গায়ে লাগেও না। মহিলাটি বললেন, কারণ যাই হোক, আপনি কিন্তু ঠিকই বলেছেন। 6টার আগেই আমি রওনা হয়েছি। 20 মিনিট পরে লেদার হেডে পৌঁছে প্রথম ট্রেনে ওয়াটারলুতে নামি। দেখুন, এই যন্ত্রণা আর সইতে পারছি না। আর কিছুদিন এভাবে চললে আমি পাগল হয়ে যাব। একজন ছাড়া আমার ভালো মন্দ দেখবার কেউ নেই, আর সে বেচারার সাহায্য করার ক্ষমতাও খুব সামান্য। মিস্টার হোমস, আমি মিসেস ফ্যারিন্টসের কাছে আপনার নাম শুনেছি। আপনি একবার খুব বিপদে তাকে উদ্ধার করেছিলেন। তার কাছেই আপনার ঠিকানা পেয়েছি। আপনি কি আমার সাহায্য করতে পারেন, মিস্টার হোমস? বর্তমানে আপনার উপযুক্ত পারিশ্রমিক দেওয়া আমার অসাধ্য, আর 2-1 মাসের মধ্যেই আমার বিয়ে হবে। তারপর নিজের রোজগার আমার হাতে আসবে। তখন দেখবেন আমি অকৃতজ্ঞ নই। হোমস দেরাজের কাছে উঠে এলেন। সেখান থেকে মামলার বিবরণী লেখা ছোট নোটবই বার করে বললেন, ফ্যারিন্টোস, ঠিক, আমার মনে পড়েছে। একটা অপেল মামলা। ওয়াটসন, মনে আছে? তোমার সঙ্গে আলাপ হবার আগের ব্যাপার। আমি শুধু এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনার বান্ধবীর ক্ষেত্রে সে যত্ন নিয়েছিলাম। আপনার সেক্ষেত্রেও তার কিছুমাত্র কমতিও করতে দেব না। কাজই হলো আমার পুরস্কার। তবে আপনার সুবিধে মতো দেবার অধিকার আপনার রইল। এবার তাহলে দয়া করে সব খুলে বলুন, যাতে আমরা কাজে লেগে যেতে পারি। দর্শনার্থিনী মহিলা জবাব দিলেন, অত্যন্ত ঝাপসা কতগুলো ব্যাপার আমাকে বিভীষিকাগ্রস্ত করে তুলেছে। আমার সকল সন্দেহের ভিত্তি এমন কতগুলো ছোটোখাটো জিনিসের ওপর দাঁড়িয়ে আছে, যা অপরের কাছে সামান্য বলেই মনে হবে। যার কাছে আমি পরামর্শ ও সাহায্য দাবি করতে পারি, তিনি পর্যন্ত এই সমস্ত ভীরু মেয়ের কল্পনা বলে ধরেই নিয়েছেন। মুখে প্রকাশ না করলেও তার সান্ত্বনা দেবার ভঙ্গি এবং চোখের দৃষ্টি থেকে আমি তা বুঝতে পেরেছি। কিন্তু মিস্টার হোমস, শুনেছি যে মানুষের অন্তরের বহু রকম পাপ আপনি তলিয়ে দেখতে পান। এখন আমি কি করে
চারিদিকের বিপজ্জালের মধ্যে চলব, সে উপদেশ আমি চাইতে এসেছি। আমি খুব মনোযোগের দিয়ে আপনার কথা শুনছি। আমার নাম হেলেন স্টোনার। আমি আমার বিপিতার সঙ্গে থাকি। তিনি ইংল্যান্ডের অত্যন্ত প্রাচীন এক স্যাক্সন পরিবারের শেষ জীবিত বংশধর। সারে জেলার পশ্চিম প্রান্তে স্টোক মেরানের রয়লট পরিবারের বাস। হোমস সম্মতিসূচকভাবে মাথা নেড়ে বললেন, পরিচিত নাম। এক সময়ে এই পরিবারটি ছিল ইংল্যান্ডের সেরা ধনবানদের অন্যতম। উত্তরে বার্কশায়ারের থেকে পশ্চিমে হ্যাম্পশায়ার পর্যন্ত ছিল এদের জমিদারের সীমানা। কিন্তু গত শতাব্দীতে পরপর এমন 4 জন জন্মালো যারা অত্যন্ত অমিতাচারী এবং অপব্যয়ী। শেষকালে রিজেন্সির সময়ে একজন জুয়ারির হাতে এই পরিবার ধ্বংস সম্পূর্ণ হয়। বর্তমানে কয়েক একর জমি আর 200 বছরের পুরনো বাড়ি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বাড়িটারও আপাদমস্তক বন্ধক দেওয়া হয়েছে। শেষ জমিদার কর্পদর্শহীনভাবে অভিজাত ব্যক্তির ভয়াবহ জীবন কোনো মতে কাটিয়ে গেলেন, কিন্তু তার এক মাত্র পুত্র অর্থাৎ আমার বিপিতা উপলব্ধি করলেন যে নতুন অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে গেলে একটা কিছু করা প্রয়োজন। একজন আত্মীয়ের কাছ থেকে অগ্রিম কিছু টাকা ধার নিলেন এবং তার সাহায্যে ডাক্তারি পাশ করে কলকাতায় চলে গেলেন। পেশায় নিপুণতা এবং দৃঢ় চরিত্রের জন্য বিরাট পসারও জমল। একবার তার বাড়িতে ডাকাতি হলো। তিনি রাগের মাথায় তার ভারতীয় বাটলারকে এমন মারলেন যে সে মারা গেল। কোনো মতে ফাঁসির হাত থেকে রক্ষা পেয়ে গেলেন সে যাত্রা। তার দীর্ঘমেয়াদী কারাবাস হলো। অবশেষে বিমর্ষ এবং হতাশ হয়ে আবার তিনি ইংল্যান্ডে ফিরে এলেন। ভারতবর্ষে থাকার সময় তিনি বেঙ্গল আর্টিলারির মেজর স্টোমারের তরুণী বিধবাকে বিয়ে করেন। তিনি আমার মা। জুলিয়া আর আমি যমজ বোন। মায়ের দ্বিতীয় বিবাহের সময়ে আমাদের বয়স ছিল 2 বছর। টাকা ছিল যথেষ্ট। তার আয়ের পরিমাণ বাৎসরিক 100 পাউন্ডের কম হবে না। আমরা যখন ডক্টর রয়লটের কাছে ছিলাম তখন মা সব তাকে লিখে পড়ে দিয়ে যান। তবে শর্ত ছিল যে আমাদের 2 বোনের মধ্যে বিয়ে হবার পর বাৎসরিক কিছু টাকা আমাদের দিতে হবে। ইংল্যান্ডে ফিরে আসবার অল্পদিন পরে মায়ের মৃত্যু হয়। 8 বছর আগে ক্রুর কাছে এক ট্রেন দুর্ঘটনায়। তারপর ডাক্তার রয়লট লন্ডনে পসার জমাবার কল্পনা বাতিল করে স্টকমোরানের তার পৈতৃক বাসভবনে আমাদের নিয়ে এলেন। মা যে টাকা রেখে গিয়েছিলেন তার আমাদের প্রয়োজনের পক্ষে যথেষ্ট ছিল। আমাদের সুখী জীবনের পক্ষে যে কোনো প্রতিবন্ধকতা আছে সে কথা মনে হয়নি। এই সময়ে বিপিতার স্বভাবে অত্যন্ত ভীতিজনক পরিবর্তন এলো। প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্য স্থাপন অথবা তাদের বাড়ি যাতায়াত কিছুই তিনি করলেন না। আমাদের প্রতিবেশীরা স্টোকমোরানের পুরাতন রয়লটদের একজন ফিরে এসেছেন দেখে প্রথমে তো খুব খুশি হয়েছিলেন, কিন্তু ডক্টর রয়লট ঘরে বন্ধ হয়ে রইলেন। কদাচিৎ তিনি বাইরে যেতেন, আর সে সময় কাউকে নিজের ইচ্ছার বিরুদ্ধে চলতে দেখলে হিংস্রভাবে তার সঙ্গে ঝগড়া করতেন। গরম মেজাজ এই পরিবারের একটা বংশানুক্রমিক ব্যাধির মতন ছিল। আর আমার বিপিতার ক্ষেত্রে বহুকাল গরম দেশে বাস করবার জন্য তা একটু বেশি মাত্রায় ছিল বলেই আমার ধারণা। উপর্যুপরি কতগুলো বিশ্রী গোলমাল বাঁধল। পুলিশ কোর্টে গিয়ে দুটো নিষ্পত্তি করতে হলো। অবশেষে আমার বিপিতা
গ্রামের মানুষের চোখে মূর্তিমান বিভীষিকায় পরিণত হলেন। গ্রামের লোকেরা তাকে দেখলে ছুটে পালাতো, কারণ তার দেহে ছিল অসুরের মতন শক্তি, আর রাখলে তিনি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলতেন। গত সপ্তাহে তিনি স্থানীয় কামারকে পাঁচিলের ওপর থেকে নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আমি অনেক কষ্টে টাকা দিয়ে কেলেঙ্কারিটা চাপা দিই। ভবঘুরে বেদের দল ছাড়া তার কোনো বন্ধু ছিল না। পারিবারিক সম্পত্তি বলতে কয়েক একর কণ্টকাকীর্ণ জমি ছিল, যেখানে তিনি বেদের দলকে তাঁবু খাটিয়ে বাস করবার অনুমতি দিয়েছিলেন। এর বিনিময়ে কখনো কখনো তিনি তাদের তাঁবুতে আতিথ্য গ্রহণ করতেন। মাঝে মাঝে এক সপ্তাহ পর্যন্ত তাদের সঙ্গে ঘুরেও বেড়াতেন। ভারতীয় জানোয়ারদের ওপরে তার চিরকালই বেশ একটু টান ছিল। একজন লোক তাকে সেগুলো পাঠাতো। এখন তার একটা চিতা এবং একটা বেবুন আছে। তার বাগানে খোলা অবস্থায় সে দুটো চড়ে বেড়ায়। গ্রামবাসীরা সেগুলোকেও তাদের প্রভুর মতোই ভীতির চোখে দেখে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা দুই বোন জীবনে সুখী ছিলাম না। কোনো চাকর আমাদের কাছে থাকতে রাজি হতো না। আমাদের দুজনকেই সংসারে যাবতীয় কাজকর্ম করতে হতো। মাত্র 30 বছর বয়সেই জুলিয়ার মৃত্যু হয়। সে সময়ে তার চুল পাকতে শুরু করেছিল, এখন আমার যেমন পেকেছে। আপনার বোন তাহলে এখন বেঁচে নেই? ঠিক 2 বছর আগে তার মৃত্যু হয়েছে। সে সম্বন্ধেই আপনাকে কিছু বলতে চাই। আমাদের জীবনযাত্রা সম্বন্ধে যা বললাম তা থেকে নিশ্চয় অনুমান করতে পেরেছেন যে বয়স এবং অবস্থার সঙ্গে খাপ খায় এমন কারোর সঙ্গে আলাপ হবার কোনো সুযোগ ছিল না। কেবল আমাদের এক মাসিমা ছিলেন, মায়ের অবিবাহিত বোন, হ্যারোর বাসিন্দা মিস হনোরিয়া ওয়েস্টফেল। তার কাছে মাঝে মাঝে থাকবার অনুমতি পেতাম। 2 বছর আগে বড়দিন উৎসবে জুলিয়া সেখানে গেছিল। সেখানে নৌবিভাগের একজন অর্ধবেতনভোগী মেজরের সঙ্গে তার পরিচয় হয়। তারপর ক্রমে তারা দুজনে বিবাহের অঙ্গীকারে আবদ্ধ হয়। আমার বোন ফিরে এসে বিপিতা এই সংবাদে জানতে পারলেন। সে সম্বন্ধে তিনি কোনো আপত্তি করেননি, কিন্তু বিয়ের তারিখের 15 দিন আগে সেই ভয়ানক ব্যাপারটা ঘটল, যার ফলে আমার একমাত্র সঙ্গীকে আমি চিরতরে হারালাম। শার্লক হোমস এতক্ষণ চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিয়েছিলেন। এবারে আধখানা চোখ খুলে দর্শনার্থিনী মহিলাটির দিকে তাকালেন। ঘটনাটার খুঁটিনুটিগুলি ঠিক ঠিক বলবেন অনুগ্রহ করে। সেটা সহজেই পারব। সেই ভয়াবহ ঘটনার স্মৃতি আমার মনে গভীর দাগ রেখে গেছে। আগেই বলেছি, জমিদার বাড়িটা অত্যন্ত প্রাচীন। তার একটা জায়গায় বর্তমানে বাসযোগ্য। আমাদের শোবার ঘরের একতলায় ছিল। বাড়ির মাঝখানে বসবার ঘর। শোবার ঘরের প্রথমটা ডাক্তার রয়লট ব্যবহার করতেন। মাঝখানের ঘরে আমার বোন থাকতো। তারপর আমার শোবার ঘর। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া চলে। কেমন নিখুঁত বর্ণনা দিতে পেরেছি তো? নিশ্চয়ই। 3টি ঘরের জানলাই লনের দিকে খোলা। সেই ভয়াবহ রাতে ডক্টর রয়লট একটু তাড়াতাড়ি ঘরে গেলেন। তিনি যে ঘুমিয়ে পড়েননি তা বুঝতে পারলাম ভারতীয় চুরুটের উগ্র গন্ধে। আমার বোন অস্বস্তি বোধ করছিল। এই চুরুট ডক্টর রয়লট ব্যবহার করতেন। আমার বোন সেজন্য নিজের ঘর ছেড়ে আমার কাছে এলো। কিছুক্ষণ তার সঙ্গে আসন্ন বিয়ের সম্বন্ধে গল্পগুজব চলল। ঘড়িতে যখন রাত 11টা বাজল, সে যাবার জন্য উঠে পড়ল। কিন্তু দরজা পর্যন্ত এগিয়ে হঠাৎ সে ঘুরে দাঁড়িয়ে বলল, আচ্ছা, তুই কি কখনো গভীর রাতে কোনো শীষ দেবার শব্দ শুনেছিস? আমি জবাব দিলাম, কই না তো।
ঘুমের ঘোরে তোর কি শীষ দেবার অভ্যাস আছে? মোটেই না। হঠাৎ এমন কথা জিজ্ঞাসা করছিস যে? কারণ গত কয়েকদিন রাত 3টে নাগাদ আমি না মৃদু অথচ স্পষ্ট শীষ শুনতে পেয়েছি। আমার গভীর ঘুম নয়, সেজন্য রোজই জেগে উঠেছি। কোথা থেকে শীষ আসছে বলতেও পারছি না। পাশের ঘর থেকে হতে পারে, লন থেকেও হতে পারে। তাই ভাবলাম তোকে জিজ্ঞাসা করব, তুই কিছু শুনেছিস কি না। আমি কিন্তু শুনিনি। নিশ্চয়ই এটা বাগানের বজ্জাত বেদেগুলোর কাণ্ড। খুবই সম্ভব। কিন্তু লন থেকে হলে তো তুই কেন শুনতে পেলি না? এটা আশ্চর্য লাগছে। আহা, আমার ঘুম তোর চেয়ে অনেক তো বেশি গাঢ় না? সে মৃদু হেসে বলল, যাকগে, এমন কিছু গুরুতর ব্যাপার নয়। আমার ঘরের দরজা ভেজিয়ে এসে চলে গেল। তারপর তালায় চাবি দেবার শব্দ পেলাম। হোমস বললেন, আপনাদের কি নিয়মিত নিজের হাতে দরজায় তালা লাগানোর অভ্যাস আছে? সর্বদাই। এরকম করার কারণ? আগেই বলেছি যে ডাক্তার চিতা আর বেবুন পোষেন। দরজা বন্ধ না করলে নিজেদের নিরাপদ ভাবতে পারি না। বুঝতে পেরেছি, বলে যান। সে রাতে আমার ঘুম এলো না। আসন্ন দুর্ভাগ্যের একটা অস্পষ্ট আশঙ্কা আমার মন অধিকার করল। আপনি নিশ্চয় জানেন যমজ বোনদের আত্মার যোগাযোগ কত নিবিড়। সে এক দুর্যোগের রাত। বাইরে বাতাসে হাহাকার, জানলায় ঝমঝম করে বৃষ্টির শব্দ, আচম্বিতে ঝড়ের কোলাহল ছাপিয়ে নারী কণ্ঠে জাগল এক মর্মান্তিক আর্তচিৎকার। আমি বুঝতে পারলাম যে আমার বোনের স্বর। বিছানা থেকে লাফিয়ে উঠে আমি গায়ে একটা শাল জড়িয়ে নিলাম। তারপর এক লাফে বারান্দায় ছুটে গেলাম। দরজা খোলবার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আমার বোনের বর্ণনা মতো একটা মৃদু শীষের আওয়াজ শুনতে পেলাম। কয়েক মুহূর্ত পরে একটা ঝনঝন করে শব্দ হলো, যেন কেউ ধাতব এক রাশ পদার্থ ফেলে দিল। বারান্দা দিয়ে ছুটতে ছুটতে দেখলাম বোনের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। নিদারুণ আতঙ্কে আমি দরজার ভেতরে চাইলাম, হয়তো ভয়াবহ কিছু বার হবে। বারান্দার আলোয় দেখলাম আমার বোন বার হয়ে এসেছে। ভীষণ ভয়ে তার মুখ বিবর্ণ। তার হাত দুটো কিসের অবলম্বন খুঁজছে, আর দেহ মাতালের মতো টলমল করছে। আমি তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরলাম, কিন্তু সেই মুহূর্তেই যেন হাঁটু অসাড় হয়ে সে মাটিতে পড়ে গেল। যেন দারুণ যন্ত্রণায় সে পাক খেতে লাগলো। তার অঙ্গ প্রত্যঙ্গ খিল ধরা শুরু হলো। প্রথমটাই মনে হলো বোধহয় সে আমার চিনতে পারেনি, কিন্তু যখন আমি তার ওপর ঝুঁকে পড়লাম, হঠাৎ সে তীব্র স্বরে চেঁচিয়ে যা বলল, আমি বোধহয় জীবনে তা ভুলতে পারবো না। উফ, ভগবান! ডোরাকাটা ফিতে, সেই ডোরাকাটা ফিতে! হয়তো আরও কিছু বলবার জন্য সে ডাক্তারের দরজার দিকে অঙ্গুলি নির্দেশ করছিল। এমন সময় প্রবল একটা খিঁচুনি ধরে সে স্তব্ধ হয়ে গেল। আমি ছুটে গিয়ে উচ্চস্বরে বিপিতার নাম ধরে ডাকতে লাগলাম। দেখলাম ড্রেসিং গাউনে জড়িয়ে তিনি বেরিয়ে আসছেন। যখন তিনি বোনের পাশে দাঁড়ালেন তখন সে অজ্ঞান। তিনি তার মুখে ব্র্যান্ডি ঢেলে দিলেন এবং ডাক্তার আনবার জন্য লোক পাঠালেন, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হলো। সংজ্ঞা লাভ না করেই ধীরে ধীরে সে মারা গেল। এই হচ্ছে আমার প্রিয় সহধরার বিভীষিকাময় পরিণাম। হোমস বললেন, দাঁড়ান, আপনি কি শীষ এবং ধাতব আওয়াজ সম্বন্ধে নিশ্চিত? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কি? তদন্তের সময় করোনার একই প্রশ্ন করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস যে আমি ওই রকমই শব্দই শুনেছিলাম,
তবে ঝড়ের শব্দ আর পুরনো বাড়ির ক্যাচ ক্যাচ আওয়াজের মধ্যে ভুল হওয়া অসম্ভব নয়। আপনার বোন কি সম্পূর্ণ বেশভূষায় আচ্ছাদিত ছিলেন? না, সে রাতের পোশাক পরেছিল। তার ডান হাতে একটা দেশলাইয়ের পোড়া কাঠি আর বাঁ হাতে একটা দেশলাই ছিল। এ থেকে প্রমাণিত হচ্ছে যে বিপদের সময় আলো জ্বালিয়ে তিনি চারিদিক দেখছিলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, করোনারের অভিমত কি? করোনার কি খুব যত্নের সঙ্গে মামলাটা অনুসন্ধান করেছিলেন। অনেক দিন ধরে ডাক্তার রয়লটের চরিত্র জেলার মধ্যে কুখ্যাতি হয়ে উঠেছিলেন, কিন্তু তিনিও মৃত্যুর কোনো সন্তোষজনক কারণ আবিষ্কার করতে পারেননি। আমার সাক্ষ্য থেকে প্রমাণিত হয়েছিল যে দরজার ভেতর থেকে বন্ধ ছিল, জানলায় সেকেলে ঝিলিমিলি আর চওড়া লোহার গরাদ ছিল। প্রত্যেকটা রাতেই সেগুলো বন্ধ করা হতো। দেওয়ালগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখা গেল আগাগোড়া নিরেট। ঘরের মেঝে খুঁটিয়ে দেখেও কোনো ফল হয়নি। চিমনিটা অবশ্য খুব চওড়া, তা হলেও চারটে বড় বড় লোহার গরাদ দিয়ে বন্ধ। অতএব এ কথা অবধারিত যে মৃত্যুর সময়ে আমার বোন ঘরে একলাই ছিল। তাছাড়া শরীরের জবরদস্তি কোনো চিহ্ন তো পাওয়া যায়নি। যদি বিষ প্রয়োগ করা হয়ে থাকে? সেজন্য ডাক্তাররা অনুসন্ধান করেছিলেন, কিছুই তো পাননি। তাহলে এই দুর্ভাগ্য মৃত্যুর কারণ সম্বন্ধে আপনার কি ধারণা? আমার মনে হয় আতঙ্ক এবং স্নায়বিক আঘাতই তার মৃত্যুর কারণ। কি দেখে সে এত ভয় পেয়েছিল তা অবশ্য বলতে পারবো না। সেই বেদেগুলো কি তখনও বাগানে ছিল? হ্যাঁ, সবসময়ই ওদের কয়েকটা ওইখানে থাকে। আচ্ছা, সেই ফিতের উল্লেখ একটা ডোরাকাটা ফিতে, এই কথাটা অর্থ কি? কখনো মনে হয় ওটা বিকারে ঘোরে প্রলাপোক্তি, কখনো ভাবি ব্যক্তির উল্লেখ, কোনো ব্যক্তির, হয়তো বেদের দল সম্পর্কে। তাদের অনেকের মাথায় ডোরাকাটা রুমাল বাঁধে। জানি না তাই দেখে সে ওই কথাটা ব্যবহার করেছিল কিনা। হোমস মাথা নাড়লেন। মনে হলো যেন তিনি মোটেই সন্তুষ্ট হতে পারেননি। তারপর বললেন, গভীর জলের মামলা। যা, আপনার কাহিনী বলে যান। 2 বছর কেটে গেছে। আমার জীবন আরও নিঃসঙ্গ হয়ে পড়েছে। হঠাৎ মাসখানেক আগে আমার দীর্ঘদিনের পরিচিত এক ঘনিষ্ঠ বন্ধু বিবাহের প্রস্তাব পাঠিয়ে আমাকে সম্মানিত করেছেন। তার নাম আর্মিটেজ, পার্সি আর্মিটেজ। রিডিংয়ের কাছে ক্রেন ওয়াটারের মিস্টার আর্মিটেজের মেজ ছেলে তিনি। আমার বিপিতা এবারে কোনো আপত্তি করলেন না। বসন্তকালে আমাদের বিয়ের দিন স্থির হলো। দিন 2 আগে বাড়ির পশ্চিম দিকে মেরামতি কাজ শুরু হয়েছে। আমার শোবার ঘরের দেওয়াল ফুটো করবার দরুন আমাকে বাধ্য হয়ে যে ঘরে বোন মারা গেছিল সেই ঘরে যেতে হয়েছে। সে যে খাটে ঘুমতো আমি সেই খাটে শোবার ব্যবস্থা করেছি। একবার চিন্তা করে দেখুন কি সাংঘাতিক ভয় আমায় পেয়ে বসেছিল। গত রাতে শুয়ে জাগা অবস্থায় বোনের পরিণামের কথা ভাবতে ভাবতে তখন নিস্তব্ধ রাতে হঠাৎ আমি সেই মৃদু শীষ শুনতে পেলাম, যা তার মৃত্যুর দূত হয়ে এসেছিল। আমি লাফিয়ে উঠে আলো জ্বালালাম। ঘর ফাঁকা। এমন ভয় পেয়েছিলাম যে আর ঘুমই এলো না। আমি পোশাক পরলাম এবং ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে চুপি চুপি বার হয়ে এসে বাড়ির সামনে ক্রাউন সরাইখানা থেকে একটা ভাড়াটে গাড়ি নিয়ে লেদার হেডে চলে গেলাম। সোজা সেখানে থেকে আসছি আপনার সঙ্গে সাক্ষাৎ পরামর্শ নেবার জন্য। আমার বন্ধু বললেন, বুদ্ধিমতির কাজ করেছেন, কিন্তু সব কথাই কি আমাকে খুলে বলেছেন? হ্যাঁ, সবই তো বলেছি। মিস স্টোনার, আপনি তা বলেননি। আপনি বিপিতাকে আড়াল করতে চাইছেন। আপনার কথার অর্থ?
এর জবাবে হোমস মহিলাটির হাঁটুর ওপরে রাখা হাতের কালো ঝালরের খানিকটা হাত দিয়ে পিছনে সরিয়ে দিলেন। 5টা কালো শিরার দাগ ফুটে উঠেছে। 4টে আঙুল আর একটা বুড়ো আঙুলের দাগ শুভ্র মণিবন্ধে স্পষ্ট। হোমস বললেন, আপনার সঙ্গে বর্বরের ব্যবহার করা হয়েছে। আপনার সঙ্গে বর্বরের মতন ব্যবহার করা হয়েছে। ভদ্রমহিলা আরক্ত মুখে আহত কবজি ঢেকে ঢাকা দিলেন। তারপর বললেন, তিনি অত্যন্ত বদমেজাজি, সম্ভবত নিজের শক্তি সম্বন্ধে সচেতন নন। অনেকক্ষণ সব চুপচাপ। হোমস হাতে চিবুক রেখে জ্বলন্ত চুল্লির দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, রহস্য অত্যন্ত গভীর। ব্যাপারটার মধ্যে অনেক সূক্ষ্ম প্যাচ রয়েছে। কার্যপদ্ধতি স্থির করার মতো সময় একটুও নেই। আজ যদি আমরা স্টকমোরানে যাই, তাহলে কি আপনার বিপিটাকে না জানিয়ে ঘরগুলো পরীক্ষা করার সুযোগ পাওয়া যাবে? কয়েকটা জরুরি কাজ সারতে আজ তিনি শহরে আসবেন শুনেছিলাম। খুব সম্ভবত সারাদিন তিনি বাইরে কাটাবেন। আপনাকে বিরক্ত করবার মতন কেউ থাকবে না। অবশ্য আমাদের বাড়ি দেখাশোনা করবার জন্য একজন থাকে, তবে সে একটা বোবা বুড়ি। তাকে সরিয়ে ফেলা শক্ত হবে না। খুব ভালো কথা। ওয়াটসন, এই ভ্রমণটা তোমার কাছে বিরক্তিকর লাগবে না তো? মোটেই না। তাহলে আমাদের দুজনের যাওয়া স্থির। আপনি এখন কি করবেন? যখন শহরে এসেছি তখন 2-একটা কাজ শেষ করে যাব। 12টার ট্রেনে আমি ফিরে যাব, যাতে আপনাদের আসবার সময় অপেক্ষা করতে পারি। দুপুরের পরই আমাদের দেখা পাবেন। আমার নিজের কয়েকটা ছোটোখাটো ঝামেলা মেটাতে হবে। আর একটু অপেক্ষা করে ব্রেকফাস্ট খেয়ে গেলে হতো না? না, এখন উঠতেই হবে। দুঃখের কথাগুলো বলতে পেরে আমার মন ইতিমধ্যেই যথেষ্ট হালকা হয়ে গেছে। বিকেলে আপনাদের দেখা পাবার আশা করছি। ভদ্রমহিলা কালো আবরণে মুখ আড়াল করে চলে গেলেন। হোমস চেয়ারে হেলান দিয়ে বললেন, ব্যাপারটা কেমন মনে হচ্ছে ওয়াটসন? খুব রহস্যময়, তেমনি অমঙ্গলসূচক। ধরো ভদ্রমহিলার কথাটা যদি ঠিকই হয়, মেঝে আর দেওয়াল ফাঁকা না হয়, দরজা আর জানলা চিমনি দিয়ে যদি কেউ না আসতে পারে, তাহলে রহস্যজনক মৃত্যুর সময় তার বোন নিশ্চয়ই একলাই ছিলেন। তাহলে রাত্রিবেলার শীষ এবং মেয়েটির মৃত্যুকালে উচ্চারিত সে অদ্ভুত কথাটার কি মানে দাঁড়ায়? আমি ভেবে কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। ব্যাপারগুলো মিলিয়ে দেখো। রাত্রে শীষের আওয়াজ, একদল বেদের সঙ্গে বুড়ো ডাক্তারের অন্তরঙ্গতা। তাছাড়া আমরা অনায়াসে ধরে নিতে পারি যে সৎ মেয়ের বিয়ে বন্ধ করায় ডাক্তারের যথেষ্ট স্বার্থ থাকা সম্ভব। মৃত্যুকালে একটা উল্লেখ, এবং সর্বোপরি মিস হেলেন স্টোনার যে ধাতব পদার্থের ঝনঝন শুনেছিলেন, যা ঝিলমিল বন্ধ করবার সময়ে লোহার হুড়কো লাগাবার শব্দ হতে পারে, এগুলো সব একত্রে ধরে অগ্রসর হলে বোধহয় রহস্য ভেদ হতে পারে। তাহলে বেদেগুলোর হাত কোনখানে? তা বলতে পারছি না। তোমরা এরকম মতবাদের সম্বন্ধে যথেষ্ট আপত্তির কারণ আছে। আমারও তাই মনে হচ্ছে। সেজন্যই আমরা স্টকমোরানে যাব। দেখতে চাই আপত্তিগুলো যথার্থ না সেগুলো কাটানো যায়। আরে, এ আবার কোন হতভাগা? আমার বন্ধু যেই কথাগুলো উচ্চারণ করলেন, তার কারণ আচমকা দড়াম করে দরজা খুলে গেল। দরজার ফ্রেমে এক অতিকায় ব্যক্তি আবির্ভূত হলেন। তার পোশাকে ব্যবসায়ী এবং কৃষিজীবীর বিচিত্র সংমিশ্রণ। তার পরনে লম্বা কালো টুপি, লম্বা ফ্রক কোট, একজোড়া উঁচু মোজা আর হাতে দোদুল্যমান একটি শিকারের চাবুক। তিনি এত লম্বা যে দরজার মাথায় টুপিটা ঘষে যাচ্ছে। তার হাঁপড়ের মতো নিঃশ্বাস চারিদিকে ভরিয়ে তুলছে। বার্ধক্যের বলিরেখা অঙ্কিত প্রকাণ্ড মুখ পুড়ে রোদে
হলদে হয়ে গেছে। পাপের ছাপ সেখানে স্পষ্ট। তিনি পর্যায়ক্রমে আমাদের দিকে মুখ ফেরালেন। কোটরগত ক্রোধদীপ্ত চোখ আর সরু উঁচু নাকের জন্য তাকে শিকারি পাখির মতো দেখাচ্ছিল। ভুতুড়ের চেহারার লোকটি জিজ্ঞাসা করলেন, কার নাম শার্লক হোমস? আমার বন্ধু ধীর স্বরে বললেন, আমি হোমস। আপনি কে? আমি স্টকমোরানের ডাক্তার গ্রাইমসবি রয়্যালট। হোমস মোলায়েম স্বরে বললেন, তাই নাকি? ডাক্তার? অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। আমি সেজন্য এখানে আসিনি। আমার সৎ মেয়ে এখানে এসেছিল। আমি তা তো জানতে পেরেছি। সে আপনাকে কী বলেছিল? হোমস বললেন, আজকে খুব বেশি শীত পড়েছে, তাই না? বৃদ্ধ ডাক্তার এবার হিংস্র গর্জন করে বললেন, কি সে আপনার কাছে বলেছিল? হোমস প্রশান্তভাবে বললেন, শুনেছি এবার খুব ক্রকাস ফুল ফুটবে, সম্ভাবনা আছে মনে হয়। আমাকে এড়িয়ে যাচ্ছ তাই না? হাতের চাবুকটা বেশ জোরে নাড়িয়ে বৃদ্ধ ডাক্তার বললেন, আমি তোমায় চিনি শয়তান। আগেই তোমার কথা শুনেছি। তুমি হচ্ছ পরের পেছনে কাঠি দেওয়া হোমস। হোমস হো হো করে হেসে উঠলেন। স্কটল্যান্ড ইয়ার্ডের ধড়িবাজ শিয়াল! হোমস প্রাণ খুলে অট্টহাস্য করলেন। আপনার বচন মাধুরী খুবই আনন্দদায়ক। যাবার আগে দয়া করে দরজাটা বন্ধ করে দেবেন, কনকনে হাওয়া আসছে তো। আমার কথা যখন শেষ হবে তখন আমি যাব। আমার ব্যাপারে নাক গলাবার সাহস দেখিও না। আমি জানি মিস স্টোনার এখানে এসেছিল। আমি তাকে অনুসরণ করেছি। আমার সঙ্গে শয়তানি করলে বিপদ ঘটবে। এই দেখো। তিনি দ্রুতপদে অগ্রসর হয়ে আগুন উস্কানির জন্য রাখা লোহার ডান্ডাটা ধরলেন। তার বিশাল বাদামি হাতের চাপে সেটাকে বেঁকিয়ে ফেললেন। দেখলে, আমার মুঠো থেকে দূরে থাকবার চেষ্টা করবে। হিংস্র জন্তুর মতো হুঙ্কার দিয়ে তিনি বাঁকানো ডান্ডাটা চুল্লির ওপর ছুঁড়ে ফেলে দিলেন। তারপর দীর্ঘ পদক্ষেপে ঘর থেকে বার হয়ে গেলেন। হোমস হাসতে হাসতে বললেন, খাসা অমায়িক লোক। আমি অবশ্য ওর মতো মোটেই মোটা নয়। তবুও লোকটা থাকলে দেখিয়ে দিতাম যে আমার শক্তি ওর চেয়ে খুব বেশি অল্প নয়। হাত বাড়িয়ে ইস্পাতের ডান্ডাটা কুড়িয়ে নিয়ে হঠাৎ এক হ্যাঁচকা টানে হোমস আবার সেটা সোজা করে দিলেন। লোকটার বেয়াদপি দেখো। আমাকে ডিটেকটিভ কর্মচারী মনে করেছে। যাক, এতে করে মামলাটা আরও জমে উঠেছে। প্রার্থনা করি আমাদের ছোট্ট বন্ধুটি জানোয়ারটাকে অনুসরণের সুযোগ দিয়ে যে ভুল করেছেন যেন সেজন্য তাকে কষ্ট না পেতে হয়। তাহলে ওয়াটসন, এবারে উপবাস ভঙ্গের চেষ্টা করা যাক। এরপর আমাকে একবার ডাক্তারদের আস্তানায় যেতে হবে। আশা করছি সেখানে এমন কোনো তথ্য পাবো যা মামলাটার সাহায্য করবে। শার্লক হোমস যখন তার অনুসন্ধানে শেষ করে ফিরলেন তখন প্রায় 1টা। তার হাতে একতারা নীল কাগজ। তাতে কী সব লেখা আছে। তিনি বললেন, ওর মৃতা স্ত্রীর উইল দেখলাম। তার আসল পরিমাণ আবিষ্কার করবার জন্য যা থেকে টাকা আসে তার বর্তমান দাম কত তার বার করতে হয়েছে। মোট আয় স্ত্রীর মৃত্যুর আগে 1100 পাউন্ডের সামান্য কম ছিল, কিন্তু কৃষি সংক্রান্ত সামগ্রীর দাম কমে যাওয়ার দরুন এখন তার পরিমাণ গড়ে 700 পাউন্ডের দাবি করতে পারে। স্পষ্ট দেখা যাচ্ছে 2 মেয়ে বিয়ে হয়ে গেলে সোনার চাঁদের ভাগে যৎসামান্যই অবশিষ্ট থাকবে। এমনকি একজন মেয়ের বিয়েও তাকে গুরুতরভাবে কাবু করবে। আজকের সকালটা বাজে খরচ হয়নি। এটা প্রমাণিত হয়েছে যে এরকম কোনো কিছুতে বাধা দেওয়ার তার প্রবল স্বার্থ আছে। তাহলে ওয়াটসন, এমন গুরুদায়িত্ব কাঁধে নিয়ে আর সময় নষ্ট করা উচিত নয়।
বিশেষত যখন বুড়োটা জানতে পেরেছে যে আমরা তার ব্যাপারে মাথা ঘামাচ্ছি। তুমি যদি তৈরি থাকো তাহলে চলো একটা গাড়ি ডেকে ওয়াটারলু যাওয়াবো। পকেটে রিভলভারটাও নিয়ে নিও। কি জানি, বুড়োকে বিশ্বাস করা ঠিক হবে না। লোহার শিক যারা ওভাবে বেঁকিয়ে ফেলতে পারে, এলির 2 নম্বর বুলেট তাদের পক্ষে চমৎকার দাওয়ায়। এছাড়া একটা টুথব্রাশ হলেই বোধহয় যা কিছু দরকার সবই নেওয়া হয়ে যাবে। ভাগ্য ভালো যে আমরা ওয়াটারলু থেকে লেদারহেডে যাবার ট্রেন পেয়ে গেলাম। স্টেশনের সরাইখানা থেকে একটা গাড়ি ভাড়া করে সারের মনোরম পথ দিয়ে 4-5 মাইল রাস্তা চলা হলো। ঝলমলে দিন, আকাশে দীপ্ত সূর্য, কোথাও বা পশমের স্তূপের মতো মেঘ। পথের দুপাশে লতার বেড়ায় তরুর বেষ্টনীতে সবুজের প্রথম আবির্ভাব। ভিজে মাটির সৌরভে, হাওয়ার মদিরতায় একদিকে বসন্তের মধুর সূচনা, আর অন্যদিকে অশুভ রহস্যের অনুসরণ আমার মনে প্রচুর বৈষম্যের সৃষ্টি করল। আমার সঙ্গী গাড়ির সামনে বসে আছেন, হাত দুটো ভাঁজ করা, টুপিটা চোখ পর্যন্ত নামানো, চিবুক বুকের ওপর ঝুঁকে পড়েছে, যেন গভীর চিন্তায় মগ্ন। হঠাৎ হোমস চমক ভেঙে আমার কাঁধে ধাক্কা দিয়ে মাঠের ওপরে অঙ্গুলি সংকেত করলেন। হোমস আমাকে বললেন, দেখতে পাচ্ছ? অসংখ্য গাছে ছাওয়া একটা মাঠে আস্তে আস্তে ঢালু হয়ে গেছে, আর উঁচু দিকটায় একটা ঘন উপবনের সৃষ্টি হয়েছে। ডালপালার ভেতর দিয়ে একটা অত্যন্ত প্রাচীন প্রাসাদেতে কোনা উঁচু ঢালু ছাদ দেখা যাচ্ছে। হোমস জিজ্ঞাসা করলেন, ওটা কি স্টোকমরান? গাড়োয়ান বললেন, আজ্ঞে হ্যাঁ কর্তা, ওটা ডক্টর রয়লটের বাড়ি। হোমস বললেন, একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে ওখানে, সেখানেই আমরা যাব। বাঁদিকে খানিক দূরে কতগুলো ছাদ দেখিয়ে গাড়োয়ান মন্তব্য করল, ওটাই সেই গাঁ। যদি বাড়িতে যেতে চান তবে বেড়া পার হয়ে পায়ে চলা পথ ধরে গেলে তাড়াতাড়ি হবে। ওই যে ওখানে ওর মেয়ে হেঁটে বেড়াচ্ছেন। হোমস চোখ কুঁচকে বললেন, মনে হচ্ছে উনি মিস স্টোনার। ঠিক বলেছ হে, তোমার কথা মতোই যাচ্ছি। আমরা ভাড়া চুকিয়ে দিলাম, গাড়িটা চলে গেল। যেতে যেতে হোমস বললেন, আমি জানতাম যে লোকটা আমাদের স্থপতি বা এ ধরনের কোনো কাজের লোক বলে ভাববে। শুভ সন্ধ্যা মিস স্টোনার। দেখছেন তো আমাদের কথা আর নড়চড় হয় না। আনন্দদীপ্ত মুখে এগিয়ে এলেন মিস স্টোনার। উদ্দীপ্তভাবে আমাদের সঙ্গে করমর্দন করে তিনি উচ্চস্বরে বললেন, আমি খুব ব্যস্ত হয়ে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। খুব সুখবর আছে, ডক্টর রয়লট শহরে গেছেন, সন্ধ্যার আগে আর ফিরছেন না। ডাক্তারের সঙ্গে আলাপ করার সৌভাগ্য আমাদের হয়েছে। এই কথা বলে হোমস সংক্ষেপে সমস্ত ঘটনা খুলে বললেন। তার কথা শুনে মিস স্টোনার বিবর্ণ হয়ে গেলেন। তারপর সভয়ে বললেন, সর্বনাশ, তাহলে তিনি আমার পিছু নিয়েছিলেন? তাই তো মনে হচ্ছে। উফ, কি ধুরিবাজ! কখন যে আমি ওর থেকে নিরাপত্তা আমি জানিও না। কে জানে ফিরে এসে কি বলবেন। নিশ্চয়ই হুঁশিয়ার হবেন। তার চেয়েও বেশি ধরিবাজ লোক তার পিছনে লেগেছে, এটা তিনি বুঝতে পারবেন। যদি তিনি জোর খাটাবার চেষ্টা করেন, তাহলে আপনাকে আজ তার কাছ থেকে সরিয়ে হ্যারোতে আপনার মাসিমার কাছে রেখে আসব। এখন সময়টা কাজে লাগাতে হবে। যে ঘরটা পরীক্ষা করা দরকার সেখানে নিয়ে চলুন। প্রাসাদটা ধূসর রঙের, শ্যাওলা ধরা পাথরে তৈরি। মাঝখানটা উঁচু হয়ে উঠছে, দুধারে কাঁকড়ার দাঁড়ার মতো দুটি ঘর। পাশের একটি ঘরে জানলা ভাঙা, সেজন্য তক্তা দিয়ে আটকানো হয়েছে। ওদিকের ছাদের খানিকটা অংশ ধসে পড়েছে। সব মিলিয়ে একটা ধ্বংসের চিত্র। মাঝখানের অংশটার অবস্থা বিশেষ ভালো নয়, কিন্তু ডান ধারের অংশটা
কিছুটা আধুনিক। জানলায় ঝিলিমিলি আর চিমনির নীল ধোঁয়ায় কুণ্ডলি দেখে বোঝা যায় যে এখানেই পরিবারটির বাস। সবশেষের দেওয়ালে ভাড়া বাঁধা, কিছুটা পাথরও ভাঙা হয়েছে, কিন্তু কোনো মজুর কাজ করছে না। হোমস ধীরভাবে অযত্ন রক্ষিত লনের এদিক ওদিক দৃষ্টি চালনা করতে লাগলেন এবং খুব খুঁটিয়ে জানলার বাইরের দিকটা পরীক্ষা করলেন। আমার ধারণা এটা আপনার শোবার ঘরের জানলা। মাঝখানের জানলাটা আপনার বোনের, আর শেষেরটা বোধহয় ডাক্তার রয়লটের ঘরের। ঠিক, তবে আমি এখন মাঝখানের ঘরটায় শুই। ঘর বদল না হওয়া পর্যন্ত এই ব্যবস্থায় শুনেছিলাম। আচ্ছা, শেষের দেওয়ালটা সারাবার এখন কোনো জরুরি দরকার আছে বলে তো মনে হয় না। কোনো দরকার নেই। আমার বিশ্বাস ওই ছুতো করে আমাকে ঘর থেকে সরানো হয়েছে। ঠিক, ব্যাপারটার মধ্যে যথেষ্ট ইঙ্গিত আছে। ভালো কথা। এই সরু জায়গাটার ওদিকে ঘর তিনটের সঙ্গে লাগানো বারান্দায় নিশ্চয়ই জানলা আছে। আছে, তবে খুব ছোট। অত অল্প জায়গায় ভেতর দিয়ে কারোর পক্ষে যাওয়া আসা তো সম্ভব নয়। আপনারা তো দরজায় তালা দিতেন নিশ্চয়ই। তাহলে সেদিক থেকে আপনাদের যাবার কোনো তো উপায় নেই। আচ্ছা, আপনি একবার ঘরে গিয়ে ঝিলিমিলি বন্ধ করবেন। মিস স্টোনার কথা মতো কাজ করলেন। হোমস খুব ভালো করে খোলা জানলা পরীক্ষা করলেন। তারপর যথাসাধ্য পরিশ্রম করে হুড়কো খোলবার চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। ছুরি ঢোকাবার মতো ফাঁক পর্যন্ত নেই। তার লেন্স দিয়ে কবজাগুলো পরীক্ষা করলেন, কিন্তু সেগুলো মজবুত লোহার তৈরি, পুরো গাঁথনির মতন শক্ত করে আটা। হোমস চিন্তান্বিত হয়ে চিবুক চুলকাতে চুলকাতে বললেন, আমার সিদ্ধান্তে কতগুলো বাধা দেখা যাচ্ছে। ঝিলিমিলিতে হুড়কো আটকানো থাকলে কেউ ভেতরে ঢুকতে পারে না। চলো ভেতরটা পরীক্ষা করে দেখা যাক কোনো সূত্র পাওয়া যায় কি না। একটা পাশের ছোট দরজা দিয়ে চুনকাম করা বারান্দায় যাওয়া যায়। বারান্দার ওপরে পাশাপাশি তিনটে শোবার ঘর। হোমস তৃতীয় ঘরটা পরীক্ষা করতে সম্মত হলেন না। সুতরাং আমরা যে ঘরে মিস স্টোনার বর্তমানে রাত্রি যাপন করেন সেই ঘরে এলাম। সেই ঘরে তার বোন ভাগ্যের সঙ্গে বোঝাপড়া করেছিলেন। ঘরটি ছোট, সাদাসিধা রকমের। ছাদটা নিচু, মফস্বলের রেওয়াজের মতো একটা আগুনের চুল্লি, এক কোণে একটা বাদামি রঙের দেরাজওয়ালা সিন্দুক, অন্যদিকে কোণে সাদা চাদর ঢাকা সরু বিছানা এবং জানলা বাঁদিকে একটা ড্রেসিং টেবিল। ঘরের আসবাবপত্র বলতে এইগুলো আর বেতের কাজ করা দুটো চেয়ার। ঘরের মাঝখানে একটা চৌকো উইলটন কার্পেট পাতা, চারিদিকে বোর্ড আর দেওয়ালের কারুকার্য পোকায় কাটা ওক কাঠের। সেসব এমন পুরনো আর মলিন যে মনে হয় বাড়িটা তৈরি করবার সময় থেকেই রয়েছে। কোণের দিকে একটা চেয়ারে টেনে হোমস নীরবে বসে রইলেন, কিন্তু তার দৃষ্টি ওপরে নিচে সর্বত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একটা ঘণ্টার মোটা দড়ি বিছানার পাশে ঝুলছিল, তার সামনের দিকটা বালিশের ওপর পড়েছিল। অবশেষে সেদিকে অঙ্গুলি নির্দেশ করে হোমস বললেন, দড়িটা কোথায় গেছে? যে বাড়ির কাজ দেখাশোনা করে তার ঘর পর্যন্ত। অন্য আসবাবপত্রের তুলনায় এটা নতুন মনে হচ্ছে। হ্যাঁ, মাত্র 2 বছর হলো এটা লাগানো হয়েছে। বোধহয় আপনার বোনের ইচ্ছা মতো এটা টাঙানো হয়েছে। না না, আমার বোন এটা কখনোই ব্যবহার করতো না তো। যখন যা দরকার আমরা বরাবর নিজের হাতে করতে অভ্যস্ত ছিলাম। সত্যি, এমন চমৎকার একটা ঘণ্টার দড়ি ওখানে লাগাবার কোনো মানে হয় না। একটু তো অপেক্ষা করুন তো, আমি একবার ঘরের মেঝেটা ভালো করে পরীক্ষা করব। হোমস লেন্স হাতে ঝুঁকে পড়লেন। তারপর লেন্স হাতে উবু হয়ে সামনে পেছনে গিয়ে অত্যন্ত গভীর মনোযোগের সঙ্গে মেঝেটা পর্যবেক্ষণ করতে লাগলেন। মেঝের ফাটা অংশগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, দেওয়ালের কাঠের কাজগুলো এইভাবে দেখলেন। অবশেষে তিনি বিছানার কাছে গিয়ে কিছুক্ষণ ভালো করে দেখলেন। দেওয়ালের ওপরে নিচের সমানে দৃষ্টি চালনা করতে লাগলেন। হঠাৎ ঘণ্টার দড়িটা একটা টান মারলেন। হোমস বললেন, কী ব্যাপার?
এটা মিছিমিছি আছে দেখছি, বাজছে না তো? না, এমনকি তারের সঙ্গেও লাগানো নেই। খুব মজার বলতে হবে। দেখুন, বায়ুপথের ওপরে ফুটোর ঠিক ওপরটায় একটা হুকের সঙ্গে বাঁধা। তাজ্জব ব্যাপার তো, আমি এতদিন লক্ষ্যই করিনি, মিস টোনার বললেন। দড়ি টানতে টানতে হোমস বিড়বিড় করে বললেন, আশ্চর্য, এই ঘরে খুব অদ্ভুত দু একটা জিনিস আছে। এই ঘরটা যে তৈরি করেছিল সে খুব নির্বোধ। অন্য ঘরে বায়ুপথ বানালো, অথচ একই পরিশ্রমে সে বাইরের হাওয়া ঢুকবার ব্যবস্থা করতেই তো পারত। মহিলাটি বললেন, এ ব্যবস্থাও বেশি দিনের নয়। হোমস মন্তব্য করলেন, ঘণ্টার দড়ি যখন লাগানো হয় তখন করা হয়েছে। হ্যাঁ, সে সময় অনেকগুলো ছোটোখাটো অদলবদল করা হয়েছিল। সেগুলো খুবই আশ্চর্য। ঘণ্টার দড়িটা মিছিমিছি এবং হাওয়া চলাচলের জায়গা দিয়ে হাওয়া ঢোকে না। মিস টোনার, আপনার অনুমতি নিয়ে আমরা এবার ভেতরের ঘরটা পরীক্ষা করতে চাই। ডক্টর রয়লাটের ঘরটা তার সৎ মেয়ের ঘরের চেয়ে বড়, কিন্তু সে ঘরের সাজসজ্জাও সাধারণ। একটা ক্যাম্প খাট, বই ভরা একটা ছোট তাক, বেশিরভাগই বই কোনো বিশেষ সম্বন্ধীয়। বিছানার পাশে একটা আরাম চেয়ার, দেওয়ালের কাছে সাধারণ একটা কাঠের চেয়ার, একটা গোল টেবিল এবং লোহার সিন্দুক। এগুলোই প্রথম চোখে পড়ল। হোমস ধীরে ধীরে গভীর আগ্রহের সঙ্গে সমস্ত জিনিসগুলো পরীক্ষা করলেন। সিন্ধুকে ঢাকা দিয়ে টোকা দিল। হোমস জিজ্ঞাসা করলেন, এর ভিতরে কি আছে? বাবার ব্যবসার কাগজপত্র। ও, আপনি তাহলে ভেতরটা দেখেছেন? কয়েক বছর আগে একবার দেখেছিলাম, বেশ মনে আছে। সিন্দুক ভর্তি কাগজ ছিল। ধরুন এখন যদি বেড়াল দেখা যায়? না, কি আজব কল্পনা। সিন্দুকের ডালা থেকে এক পিরিচ দুধ তুলে হোমস বললেন, এই দেখুন। না তো, আমাদের বেড়াল নেই, তবে একটা চিতা আর একটা বেবুন আছে। সে কথা ঠিক, তবে চিতাই বা এক জাতীয় বেড়াল ছাড়া আর কি হবে? তবে মাত্র এক পিরিচ দুধে সে যে খুব খুশি থাকবে না, এ কথা আমি জোর দিয়ে বলতে পারি। দাঁড়ান, একটা বিষয় আমি নিশ্চিত হতে চাই। কাঠের চেয়ারের সামনে আসন পিঁড়ি হয়ে বসে হোমস বিপুল মনোযোগের সঙ্গে বসবার জায়গাটা পরীক্ষা করতে লাগলেন। তারপর উঠে দাঁড়িয়ে লেন্সটা পকেটে রেখে বললেন, ধন্যবাদ, কাজ মিটে গেছে। আরে, এই যে একটা মজার জিনিস। এবারে যা হোমসের দৃষ্টি আকর্ষণ করলো তা হচ্ছে একটা কুকুর মারা চাবুক। বিছানার একধারে টাঙানো ছিল। তার ডগাটা কুণ্ডলি পাকানো এবং ঠিক হুইপ কার্ডের ফাঁসের মতন। এটা দেখে তোমার কি মনে হয়, ওয়াটসন? এটা তো একটা মামুলি চাবুক, তবে ডগাটা কেন যে বাঁধা হয়েছে তা জানি না। হুম, এটা মোটেই মামুলি নয়। জগৎটা বড়ই খারাপ। তার উপর কোনো ধূর্ত লোক যদি তার বুদ্ধিকে অসৎ কাজে লাগায় তখন তার চরম হয়ে ওঠে। যথেষ্ট দেখা হয়েছে মিস স্টোনার, এখন আপনার অনুমতি নিয়ে চলে যেতে চাই। তদন্ত শেষ করার পর বন্ধুবরের মুখ যেরকম ভুরুকুটি কুটিল আর কালো হয়ে উঠল সেরকম আমি আগে কখনো দেখিনি। অনেকক্ষণ ধরে আমরা লনে পায়চারি করলাম, কিন্তু তার দিবা স্বপ্নের ঘোর ভাঙবার আগে পর্যন্ত আমি আর মিস টোনার কেউ কোনো ব্যাঘাত করলাম না। তারপর তিনি বললেন, মিস টোনার, আপনাকে এখন প্রত্যেক বিষয়ে আমার উপদেশ মতো চলতে হবে। নিশ্চয়ই তা চলব। ব্যাপারটা এত গুরুতর যে কোনো রকম ইতস্তত করবার সময় নেই। আপনার সম্মতির উপরে আপনার জীবন নির্ভর করছে। আমি নিজেকে আপনার হাতে তুলে দিচ্ছি। প্রথমত, আমরা দুজন আজ রাতটা আপনার ঘরে কাটাতে চাই। আমি আর মিস টোনার দুজনে হতভম্ব হয়ে তার দিকে চাইলাম। ঠিক তাই করতে হবে, সব কথা খুলে বলছি। আমার ধারণা ওটাই তো হচ্ছে গ্রামের সরাইখানা। হোমসের প্রশ্ন। আজ্ঞে হ্যাঁ, ওটাই ক্রাউন। উত্তম। ওখান থেকে কি আপনার ঘরের জানলাগুলো দেখা যায়? হ্যাঁ। আপনার বিপিতা ফিরে আসবার পর মাথা যন্ত্রণা অজুহাত দেখিয়ে ঘর বন্ধ করে থাকবেন। যখন বুঝতে পারবেন যে তিনি শুতে গেছেন তখন ঘরের খড়খড়ি খুলে দেবেন, ছিটকিনিও খুলে দেবেন। আমাদের সংকেত জানাবার জন্য আলোটা সেখানে থাকবে। তারপর যেসব জিনিস দরকার
সেগুলো নিয়ে আগেকার শোবার ঘরে চলে যাবেন। আমার ধারণা মেরামতি কাজ চললেও একটা রাত্রি নিশ্চয়ই ওখানে কাটাতে পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই সহজেই পারবো। বাকি দায়িত্ব আমাদের ওপর ছেড়ে দিন। কিন্তু আপনি কি করতে চান? রাতটা আপনার ঘরে কাটাবো। যে শিশু শুনে আপনি বিব্রত হয়েছেন তার কারণ অনুসন্ধান করব। মিস টোনার বন্ধুবরের আস্তিনে হাত রেখে বললেন, মিস্টার হোমস, আমার বিশ্বাস আপনি এর মধ্যে একটা সিদ্ধান্ত খাড়া করেছেন। হয়তো তাই। তাহলে দোহাই আপনার, আমার বোন কেমন করে মারা গেছিল সে কথা আমাকে বলতেই হবে। সে কথা বলতে গেলে আরও স্পষ্ট প্রমাণ দরকার। অন্তত এইটুকু বলুন যে আমার ধারণা সত্যি কিনা। আকস্মিক ভয়ে কি তার মৃত্যু হয়নি? মনে হয় না। আমার ধারণা আরও স্পষ্ট কারণ ছিল। মিস টোনার, তাহলে এখনকার মতন বিদায়। ডাক্তার রয়লাটে ফিরে এসে আমাদের দেখতে পেলেই সব পণ্ড হয়ে যাবে। মনে সাহস আনবেন। আমাদের কথা মতো চললে আসন্ন বিপদের ভয় থেকে নিশ্চয়ই আপনাকে রক্ষা করতে পারবো। নমস্কার। ক্রাউন হোটেলে বসবার এবং শোবার ঘর ঠিক করতে আমাদের বিশেষ অসুবিধা হলো না। উপতলায় আমাদের জানলা দিয়ে স্টোকমরানের প্রবেশপথের দরজা এবং প্রাসাদের যে অংশে লোক বাস করে সেখানটা বেশ দেখা যাচ্ছিল। সন্ধ্যার সময় দেখলাম ডাক্তার রয়লাট রাস্তা পার হলেন। গারোয়ান ছোকরার ক্ষুদ্র শরীরের আড়ালে তার বিপুল বপু আবছা নজরে পড়ল। ভারী লোহার দরজাটা খুলতে বোধহয় ছোকরাটার একটু অসুবিধা হচ্ছিল, কারণ ডাক্তার ভাঙা গলায় চেঁচিয়ে উঠলেন, ভীষণ রাগে। তার দিকে ঘুষি পাকাতেও দেখলাম। গাড়ি এগিয়ে চলল। কয়েক মিনিট পরে গাছের ফাঁকে হঠাৎ আলোর ঝলক দেখে মনে হলো বৈঠকখানায় বাতি জ্বালানো হয়েছে। সন্ধ্যায় ঘনায়মান অন্ধকারে আমরা দুজনে বসেছিলাম। হঠাৎ হোমস বললেন, দেখো ওয়াটসন, আজ তোমাকে সঙ্গে নিতে বিবেকে বাধছে। বিপদের খুব বেশি সম্ভাবনা বর্তমান। আমার দ্বারা কি কোনো উপকার হবে? তোমার উপস্থিতি অমূল্য হয়ে উঠতে পারে। তাহলে তো অবশ্যই যাব। তোমার অসীম অনুগ্রহ। বিপদের কথা বলছো? তার মানে তুমি আমার চেয়েও বেশি কিছু লক্ষ্য করেছো? না, তুমি যা দেখেছো আমি তার চেয়ে বেশি কিছু দেখিনি। তবে আমি কতগুলো বাড়তি সিদ্ধান্ত নিয়েছি। ঘণ্টার দড়ি ছাড়া আর কিছু আমার কাছে উল্লেখযোগ্য তো মনে হয়নি। স্বীকার করছি, কেন ওটা রাখা হয়েছে তা অনুমান করা আমার অসাধ্য। তুমি বায়ুপথটা দেখেছো? হ্যাঁ, তবে দুটো ঘরের মাঝখানে একটা ফুটো রাখা এমন কিছু অস্বাভাবিক নয়। ওরকম ফোকর দিয়ে তো ইঁদুরও সহজে গলতে পারে না। স্টক মোড়ানে আসবার আগে অনুমান করেছিলাম যে ওরকম একটা বায়ুপথ দেখতে পাবো। হোমস হোমস সত্যি আশা করেছিলাম। মনে আছে মহিলাটি তার বিবৃতি দেবার সময়ে বলেছিল যে তার বোন ডাক্তার রয়লাটের চুরুটের গন্ধ পেতেন? এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে দুটো ঘরের মধ্যেখানে যোগাযোগ আছে। সেটা নিশ্চয়ই বড় নয়, নইলে করোনারের তদন্ত তার উল্লেখ থাকতো। এর থেকেই আমি বায়ুপথে অনুমান করেছিলাম। কিন্তু তাতে ক্ষতি কী? আর কিছু না হোক, এর মধ্যে সময়ের একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে কি না। বায়ুপথ তৈরি হলো, একটা দড়ি খাটানো হলো এবং বিছানায় ঘুমন্ত মহিলাটির মৃত্যু হলো। এটাও কি তোমার মনে লাগছে না? আমি এসবের মধ্যে কোনো সম্পর্ক আবিষ্কার করতেই পারছি না। বিছানাটার মধ্যে অভিনব কিছু লক্ষ্য করনি? কই না তো। খাটটা মাঝের সঙ্গে আংটা দিয়ে লাগানো, এমনভাবে আটকানো বিছানা কখনো আগে দেখেছ? দেখেছি বলে তো মনে পড়ছে না। মহিলাটির পক্ষে বিছানা সরানোর কোনো উপায় ছিল না, ফলে সবসময় ওটা বায়ুপথ এবং দড়িটার সঙ্গে এক অবস্থায় থাকবে। আমরা ওটাকে দড়িই বলবো, কারণ স্পষ্টই বুঝতে পারা যায় ঘন্টার জন্য ওটা খাটানো হয়নি। আমি চিৎকার করে বললাম, হোমস, তুমি যা ইঙ্গিত করছো আমি যেন একটা আবছা আবছা বুঝতে পারছি। আমরা একটা চাতুর্যপূর্ণ ভীষণ হত্যাকাণ্ডে পূর্ব মুহূর্তে এসে পৌঁছেছি। হ্যাঁ, যথেষ্ট চতুর এবং ভয়াবহ। কোনো ডাক্তার বিপথগামী হলে যে পয়লা নম্বরে পাপী হয়ে দাঁড়ায়, কারণ তার মনোবল এবং বিদ্যার বল দুই থাকে। এই লোকটা গভীর জলের মাছ।
রাত প্রায় 9টার সময় গাছের ফাঁকে আলোর রেখা মিলিয়ে গেল। সমস্ত প্রাসাদের দিকটা অন্ধকারে ঢাকা পড়ল। ধীরে ধীরে কেটে গেল আরও 2 ঘন্টা। ঘড়িতে 11টা বাজবার সঙ্গে সঙ্গে হঠাৎ আমাদের সামনে একটা উজ্জ্বল রশ্মি ঝলমল করে উঠল। হোমস লাফ মেরে দাঁড়িয়ে উঠে বলল, ওই আমাদের সংকেত, ঠিক মাঝখানের জানলা দিয়ে আসছে। যাবার সময় সরাইখানার মালিকের সঙ্গে হোমসের কিছু কথাবার্তা হলো। তাকে তিনি বুঝিয়ে দিলেন যে আমরা একটু দেরি করে একজন পরিচিত লোকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, হয়তো রাতটা সেখানেই কাটিয়ে দেব। এরপরে আমরা ঘুটঘুটে অন্ধকারে রাস্তায় বেরিয়ে পড়লাম। আমাদের চোখে মুখে ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগছিল। ঘন অন্ধকারে এই বিষাদ ভরা অভিযানে আমাদের পথ দেখানোর জন্য একটা হলদে আলো সামনের দিকে মিটমিট করছে। বাড়ির বাগানে প্রবেশ করবার সময় কোনো বাধা পেলাম না, কারণ জীর্ণ প্রাচীরের খানিকটা অংশ ভাঙা। গাছের মধ্যে দিয়ে আমরা লনে উপস্থিত হলাম। সেখানটা পার হয়ে আমরা জানলা পথে প্রবেশ করতে যাব, এমন সময় লনের ঝোপের ভেতর থেকে বিদ্যুৎ বেগে কি একটা বার হয়ে এলো। মনে হলো একটা বিভৎস বিকলাঙ্গ শিশু ঘাসের ওপরে সেটা লুটোপুটি খেয়ে তার সমস্ত দেহটা মোচড় দিতে লাগলো। তারপর লনের মধ্যে দিয়ে সে ছুটে অন্ধকারে মিশে গেল। ফিসফিস করে বললাম, কি সাংঘাতিক, দেখতে পেয়েছো? হোমসও আমার মতো প্রথমটা চমকে উঠেছিল। দারুণ উত্তেজনায় তার হাত আমার কবজির ওপরে সাঁড়াশির মতো শক্ত হয়ে বসেছিল। তারপর তিনি হেসে উঠলেন, আমার কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় বললেন, চমৎকার পরিবার, এটা সেই বেবুন। ডাক্তারের পোষ্য আদুরের জীবগুলোর কথা আমার মনে ছিল না। একটা চিতাও নাকি আছে, যে কোনো মুহূর্তে হয়তো সেটা ঘাড়ে লাফিয়ে উঠবে। স্বীকার করতে লজ্জা হলেই যখন হোমসকে অনুসরণ করে জুতো খুলে ঘরে ঢুকলাম, তখন অনেকটা নিশ্চিন্ত বোধ করলাম। আমার সঙ্গী নিঃশব্দে খড়খড়ি বন্ধ করলেন, ল্যাম্পটা টেবিলের ওপর রাখলেন এবং ঘরের চারিদিকে একবার ভালো করে দেখে নিলেন। দিনের বেলায় যেমনটি দেখেছিলাম এখনও সব তেমনই রয়েছে। আস্তে আস্তে হোমস আমার কাছে এসে হাতটা চোঙার মতো করে আমার কানের কাছে এমন ফিসফিস করে কথা বলতে লাগলো যে কষ্ট করে তা বুঝতে হলো। বললেন, একটু শব্দ হলেই কিন্তু আমাদের মতলব বানচাল হয়ে যাবে। মাথা নেড়ে জানালাম যে শুনতে পেয়েছি। এখন কিন্তু আলো জ্বালানো চলবে না, তাহলে বায়ুপথ দিয়ে দেখতে পাবে। আমি আমার ঘাড় নাড়ালাম। ঘুমিয়ে পড়ো না যেন, এর ওপর হয়তো তোমার জীবনই নির্ভর করছে। রিভলভার তৈরি রেখো, দরকার হতে পারে। আমি বিছানায় ধারে বসছি, তুমি ওই চেয়ারে বসো। আমি রিভলভার বার করে এক কোণে রাখলাম। হোমস সঙ্গে সঙ্গে একটা সরু পেট এনেছিলেন, সেটা বিছানার পাশে রাখলেন। তার পাশে রইল দেশলাই আর এক টুকরো মোমবাতি। তারপর আলোটা নিভিয়ে দিতেই ঘুটঘুটে অন্ধকার। সূচিভেদ্য অন্ধকারে আমরা অপেক্ষা করছি। বাইরের মাঝে মাঝে নিশাচর পাখির ডাক শোনা যাচ্ছে। একবার আমাদের জানলার ঠিক নিচে একটা বেড়ালের মতো গর গর আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারলাম সত্যি চিতাটা খোলা অবস্থায় ঘুরছে। বহু দূর থেকে কোনো গির্জার ঘড়িতে 15 মিনিট অন্তর ঘন্টা বাজতে লাগলো। মনে হচ্ছিল 15 মিনিট যেন একটা যুগের ব্যাপার। 12টা বাজলো, তারপর ক্রমে 1টা, 2টো, 3টে। তবু আসন্ন দুর্ঘটনা চিন্তা করে আমরা নীরবে প্রতীক্ষা করতে লাগলাম। অকস্মাৎ যেন বায়ুপথে এক মুহূর্তের জন্য আলোর ঝিলিক দেখা গেল। তখনই সেটা মিলিয়ে গেল বটে, কিন্তু তারপরে গরম ধাতু আর পোড়া তেলের উগ্র গন্ধ নাকে এলো। পাশের ঘরে কেউ চোরা লণ্ঠন জ্বালিয়েছে। কার যেন চলাফেরার মৃদু শব্দ শোনা পাওয়া গেল। তারপর আবার সব স্তব্ধ, কিন্তু পোড়া গন্ধটা বেড়ে উঠল। প্রায় আধ ঘন্টাটা আমি চোখ কুঁচকে বসে রইলাম। তারপর হঠাৎ কানে এলো আরেকটা শব্দ, অত্যন্ত মৃদু অথচ মনোরম সে আওয়াজ, যেন একটা কেটলি থেকে অনবরত বাষ্প নির্গত হচ্ছে। শব্দটা শোনা মাত্রই হোমস বিছানা থেকে লাফ দিয়ে উঠে একটা দেশলাইয়ের কাঠি জ্বাললেন। তারপর ভীষণভাবে ঘণ্টার দড়ির উপর চাবুক চালাতে লাগলেন।
তারপর আতঙ্ক বিহ্বল চিৎকার করে বললেন, দেখতে পাচ্ছ ওয়াটসন, দেখতে পাচ্ছ? আমি কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। হোমস যখন আলো জ্বালিয়েছিলেন তখন শুধু একটা মৃদু শীষের শব্দ পেয়েছিলাম, কিন্তু আচমকা আলোর ধাক্কায় আমার ক্লান্ত চোখে ধাঁধা লেগে গেল। বন্ধুবর কাকে এমন ভয়ানকভাবে চাবুক মারছিলেন তা দেখা সম্ভব হয়নি, তবে নজরে পড়ল তার মুখ মরার মতন পাণ্ডুর। ভয় এবং ঘৃণার ছাপও স্পষ্ট ফুটে উঠেছে তার মুখে। প্রহার বন্ধ করে তিনি বায়ুপথের দিকে চাইলেন। অকস্মাৎ নিশীথ রাত্রে স্তব্ধতা চূর্ণ করে এমন এক ভয়ঙ্কর আর্তনাদ জেগে উঠল যা আমি জীবনে কখনোই শুনিনি। শব্দ ক্রমশ উচ্চ থেকে উচ্চতর হতে লাগলো। যন্ত্রণা, আতঙ্ক এবং ক্রোধ মিশ্রিত ভাঙা গলায় সে ভীতি বিহ্বল চিৎকার নাকি বহুদূরের গ্রাম পর্যন্ত শোনা গেছিল। লোকে বলে আরও দূরে। পাদ্রির বাড়ি সকলেও ঘুম থেকে জেগে উঠেছিল। এই আর্তচিৎকার আমাদের বুকের রক্ত জল করে দিল, যতক্ষণ পর্যন্ত এর শেষ প্রতিধ্বনিটুকু আবার গভীর নিস্তব্ধতায় বিলীন না হয়ে গেল। ততক্ষণ আমরা পরস্পরের দিকে চেয়ে রইলাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এর মানে কি? হোমস, মানে একটাই, খেল খতম। বোধহয় এই হচ্ছে সর্বোত্তম পরিণতি। রিভলভার, আমরা এবার ডাক্তার রয়লাটের ঘরে ঢুকব। গম্ভীরভাবে আলোটা জ্বালিয়ে হোমস বারান্দা ধরে এগোলেন। দরজায় বার দুই টোকা দেওয়া সত্ত্বেও কোনো সাড়া পাওয়া গেল না। তখন হাতল ঘুরিয়ে ভেতরে প্রবেশ করলেন। উদ্যত রিভলভার হাতে আমি ঠিক তার পিছনে রইলাম। সে কি অদ্ভুত দৃশ্য! টেবিলের ওপরে আধখানা কাঁচ খোলা চোরা লণ্ঠন, তার উজ্জ্বল রশ্মি লোহার সিন্দুকের ওপরে পড়েছে। সিন্দুকের দরজা খোলা। টেবিলের ধারে কাঠের চেয়ারে ডক্টর রয়লট বসে রয়েছেন। একটা ধূসর রঙে ড্রেসিং গ্রাউনে তার সর্বাঙ্গ ঢাকা। নিচে খোলা গোড়ালি দেখা যাচ্ছে, পায়ে হিলবিহীন লাল তুর্কি চটি। কোলের কাছে দিনের বেলায় দেখা চাবুকটি রয়েছে। তার চিবুক উপরে উঠে গেছে। হিংস্র এবং ভয়ানক চোখ দুটির দৃষ্টি ছাদের কোণে আবদ্ধ। তার ভ্রুর ঠিক ওপরটা বেষ্টন করে একটা অদ্ভুত হলদে ফিতে জড়ানো, তার গায়ে বাদামি ডোরা। মনে হলো সেটা খুব শক্ত করে বাঁধা। আমাদের প্রবেশ করতে দেখে তিনি নড়লেন না, সাড়াও দিলেন না। হোমস চাপা গলায় বললেন, সেই ফিতে, ডোরা কাটা ফিতে। আমি এক পা অগ্রসর হতেই এই আশ্চর্য ফিতেটি নড়তে আরম্ভ করলো। তারপর তার চুলের ভেতর থেকে একটা ঘৃণ্য সাপের রুইতনের মতন মাথা আর মোটা গলা দেখা গেল। হোমস চিৎকার করে বললেন, এটা একটা জলার অ্যাডার সাপ, ভারতবর্ষের সবচেয়ে ভয়ানক সাপ। কামড় খাবার 10 সেকেন্ডের মধ্যে লোকটা মারা গেছে। নৃশংস লোকের ওপরে নৃশংসতা ফিরে যায় এবং কুচক্রী যে শেষ পর্যন্ত অপরের জন্য পাতা ফাঁদে নিজেই পড়ে যায়, এটা খুবই খাঁটি কথা। এসো, এটাকে আবার তার আস্তানায় বন্ধ করে ফেলি। তারপর আমরা মিস টোনারকে কোনো আশ্রয়ে পৌঁছে দিয়ে ব্যাপারটা পুলিশকে জানাবো। কথা বলতে বলতে হোমস ক্ষিপ্র হাতে মৃত ব্যক্তির কোল থেকে কুকুর মারা চাবুকটা তুলে নিলেন। তারপর সাপের গলায় ফাঁসটা আটকে তার ভয়ানক আশ্রয় থেকে টেনে আনলেন এবং তারপর সাপটাকে তুলে সিন্দুকের ভেতরে ছুঁড়ে ফেলে ডালাটা বন্ধ করে দিলেন। এই হচ্ছে স্টোকমোরালের বাসিন্দা ডাক্তার গ্রাইমসবি রয়লটের মৃত্যু সম্পর্কে সত্য বিবরণ। বলা বাহুল্য, মিস টোনারকে হ্যারোয় তার স্নেহময়ী মাসিমার কাছে রেখে আসা হয়েছিল এবং পরবর্তীকালে সরকারি বিভাগের দীর্ঘসূত্রী তদন্তের পর রায় বার হয়েছিল যে অবিবেচকের মতন একটা ভয়ঙ্কর পোষ্যা জীবের সঙ্গে খেলা করতে গিয়ে ডক্টর রয়লটের মৃত্যু ঘটেছে। বেশ কিছুদিন পরে মামলার কথাটা শার্লক হোমসকে স্মরণ করিয়ে দিতেই হোমস
ওয়াটসনের কাছে সব ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আগাগোড়া ভুল সিদ্ধান্ত করেছিলাম। ওয়াটসন ভাইয়া, এর থেকে প্রমাণিত হচ্ছে যথেষ্ট পরিমাণ তথ্য না পেলে কোনো যুক্তি খাড়া করা অত্যন্ত সাংঘাতিক। বেদেগুলোর উপস্থিতি এবং ফিতের কথাটা আমার সমস্ত ব্যাপারটা ভুল বোঝাবার পক্ষে যথেষ্ট হয়েছিল। হতভাগী দেশলাই কাঠির আলোয় পলকের জন্য যে ভয়ঙ্কর চেহারা দেখেছিলেন সেটা বর্ণনা করতে গিয়ে তিনি ওই রকম ভাষা ব্যবহার করেছিলেন। কেবল একটা বিষয় আমি প্রশংসা দাবি করতে পারি, যখন পরিষ্কার বুঝলাম যে ঘরের বাসিন্দার বিপদ অন্য যেদিন দিয়ে আসুক না কেন, দরজা বা জানলা দিয়ে আসার কোনো উপায় নেই, তৎক্ষণাৎ আমার মনোযোগ বায়ুপথ আর ঘণ্টার দড়ির দিকে আকৃষ্ট হলো। দড়িটা অকারণ, আর বিছানাটা মেঝের সঙ্গে আটকানো। দেখে সঙ্গে সঙ্গে সন্দেহ জাগলো যে হয়তো ওই ফোকর দিয়ে যাতে কোনো কিছু বিছানা পর্যন্ত আসে, এই উদ্দেশ্যে দড়িটা সেতুর কাজ করছে। এবার সাপের কথা মনে হলো। ডাক্তার যে ভারতবর্ষ থেকে জীবজন্তু আমদানি করেন সে কথা আমি জানতাম। আমার সন্দেহের সঙ্গে যখন এই তথ্যটা যোগ করলাম তখন মনে হলো সম্ভবত ঠিকই পথ ধরেছি। রাসায়নিক পরীক্ষার ধরা না পড়ে না এমন বিষ ব্যবহার করবার ফন্দি তার মাথায় আগে আসবে। সে স্বভাবতই নিষ্ঠুর এবং ভারতবর্ষের শিক্ষা লাভ করেছিল। এই জাতীয় বিষ খুব দ্রুত কাজ করে, চিহ্ন থাকবে খুব ছোট, কালো ফুটো। করোনার অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন না হলে কোথা দিয়ে যে বিষ ঢুকেছে কখনোই ধরা পড়বে না। এরপর শিসের আওয়াজে কথা ভাবতে লাগলাম। ভোরের আলোয় যাতে আক্রান্ত মেয়েটি সাপটা দেখতে না পায় সেজন্যই সেটাকে আবার ডেকে নিতেন। আমরা পিরিচে যে দুধ দেখেছিলাম সম্ভবত তার লোভ দেখিয়ে সাপটাকে এমনভাবে শিক্ষা দেওয়া হয়েছিল যাতে ডাকলে সে ফিরে আসে। প্রত্যহ ঠিক সময় বায়ুপথে ওটাকে নামিয়ে দেওয়া হতো। সন্দেহ নেই যে ওটা দড়ি বেয়ে বিছানায় গিয়ে পড়তো। সাপটা কামড়াতেও পারে বা না কামড়াতেও পারে। বোধহয় 1 সপ্তাহ ধরে মহিলাটি প্রত্যেক রাতেই রেহাই পেয়েছে আসছিলেন, কিন্তু একদিন না একদিন তো তাকে কামড়াতে খেতেই হতো। লোকটার ঘরে ঢুকবার আগেই আমি এরকম একটা সিদ্ধান্ত গড়ে তুলেছিলাম। চেয়ার পরীক্ষা করে দেখলাম লোকটার তার ওপরে উঠে আসবার দাঁড়াবার অভ্যাস আছে। বায়ুপথে নাগাল পেতে গেলে তা করা ছাড়া উপায় নেই। আমার যেটুকু সংশয় ছিল তাও দূর হয়ে গেল যখন লোহার সিন্দুক, দুধের পিরিচ আর ফাঁসওয়ালা চাবুকটা দেখলাম। আর মিস টোনার যে ধাতব পদার্থের ঝনঝন আওয়াজ শুনেছিলেন তার কিছুই নয়, তার বিপিতা সেই ভয়ানক বাসিন্দাটিকে সিন্ধুকে পুড়ে ডালা বন্ধ করে দিয়েছিলেন। তারপর আমি সাপটার ফসফসানির শব্দ শুনতে পেয়েছিলাম। তুমিও তা শুনেছ। তাড়াতাড়ি আলো জেলে ওটাকে আক্রমণ করলাম, অর্থাৎ বায়ুপথ দিয়ে ওটাকে তাড়ালে, আর সেই সঙ্গে ওধারে তার প্রভুর ওপর লেলিয়ে দেওয়া হলো। আমার কাছে বেত খেয়ে ওর সাপের স্বভাব জেগে উঠেছিল, সুতরাং সাপটা প্রথমে যাকে দেখতে পেয়েছে তাকেই কামড়েছে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আজকের গল্পটা একটু বড় হলো অবশ্য। কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। আজকের মতন বিদায়।